তো MRT ডিভাইসে যেগুলো আপনি MI ওপ্পো, ঠিক আছে, এই যে ফোনগুলো আছে ওগুলো লক আনলকিং, ঠিক আছে, প্যাটার্ন লক রিমুভ, FRP লক রিমুভ, এগুলো সবগুলো আনলক করতে পারবেন। বিএসটিতে হচ্ছে বেস্ট স্মার্ট হোল, ঠিক আছে, এটাতে আপনি মিক্সড ব্র্যান্ডিং সাপোর্ট পাবেন। স্যামসাং ফোন ফ্লাশিং, MI ফোন ফ্লাশিং, MI ফোনগুলোর নেটওয়ার্ক রিপেয়ার, বেসব্যান্ড রিপেয়ার, IMI রিপেয়ার, এই ধরনের সাপোর্টগুলো আপনি পেয়ে যাবেন BST টুলে। এরপর যেটা বললাম স্যামসাং ZTX বক্স, ঠিক আছে, এই বক্সটাতে আছে ওদের একটা নিজস্ব সার্ভার আছে যেটা থেকে আপনি ওদের আপনার যে ফোনটা দরকার, যে ফোনের ফাইল দরকার ওই ফোনের ফাইল ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, এবং ওই সার্ভারগুলো খুব ফাস্ট সার্ভার। ধরেন এরপরে ফ্লাশিং, লক আনলকিং, FRP লক আনলক, কান্ট্রি আনলক, IMI রিপেয়ার, বেসব্যান্ড রিপেয়ার এবং নেটওয়ার্ক রিপেয়ার, যে ধরনের কাজগুলো আছে ওইগুলো করতে পারবেন এই ZTX বক্স দিয়ে। এরপর আছে অক্টোপাস টুল দিয়ে। অক্টোপ্লাস আমাদের এখানে এই যে বক্সটা আছে এটাতে 3টা বক্স অ্যাক্টিভ করা আছে, বললাম আমরা যে অক্টোপ্লাস স্যামসাং টুল, এটা দিয়েও ZTX এর মতো ফ্লাশিং, লক আনলকিং, IMI রিপেয়ার, বেসব্যান্ড রিপেয়ার, এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। তো আর একটা হচ্ছে স্যামসাং LG টুল, এটা দিয়ে আপনি স্যামসাং LG ফোনগুলো ফ্লাশিং, লক আনলক, কান্ট্রি আনলক, FRP আনলক, এই কাজগুলো করতে পারবেন। আরেকটা বক্স অ্যাক্টিভ রয়েছে, এটা হচ্ছে অক্টোপ্লাস FRP টুল, এটা দিয়ে আপনি মিক্সড ব্র্যান্ডিং FRP লকগুলো আনলক করতে পারবেন। এরপর আছে ATF গোল্ডে আপনি দুটো সুবিধা পাবেন, একটা হচ্ছে নোকিয়া ফোন ফ্লাশিং, লক আনলকিং, আর একটা হচ্ছে ডেড বুট রিপেয়ার। কোনো ফোন নোকিয়া ফোন যদি ফ্লাশ করার পরে ডেড হয়ে যায়, ঠিক আছে, ওইটা আপনি এই ATF গোল্ড দিয়ে ডেড বুট রিপেয়ার করতে পারবেন, এবং এটা আপনার ATF গোল্ডের বিশেষত্ব বলা যায় একটা, ঠিক আছে। এবং এই ফোনটা এই ডঙ্গলটাতে আপনি বক্সটাতে এই USB এবং, ঠিক আছে, USB সহ এবং USB ছাড়া উইন্ডোজ ফোন, নর্মাল ফোন এবং USB ছাড়া যে ফোনগুলো রয়েছে এগুলো সবগুলো ফ্লাশিং, লক আনলকিং সবগুলো করতে পারবেন। এরপর রয়েছে অ্যাসি টুল দিয়ে আপনি শুধুমাত্র সনি যে ফোনগুলো রয়েছে এগুলো ফ্লাশিং এবং কান্ট্রি আনলক এই ধরনের কিছু কাজ করতে পারবেন। তো এগুলো হচ্ছে মূলত বক্স পরিচিতি এবং ডিভাইস পরিচিতি। তো যেটা বলতেছিলাম ইরফানের ক্লাসটা ছিল FRP লক নিয়ে, মানে কোয়েশ্চেন ছিল FRP লক নিয়ে। FRP লকটা কী মূলত? তো FRPর ফুল মিনিং হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, ঠিক আছে। এটা কিন্তু বর্তমান সমসাময়িক বাজারে খুব একটা কমন প্রবলেম, ঠিক আছে। FRP লক দৈনিক তো আমরা না করলেও 15-20টা করতেছি, 10-15টা করতেছি, ঠিক আছে। তো এই ধরনের এটা হচ্ছে বর্তমান বাজারে খুব বেশি কমন প্রবলেম। তো এই লকটা কীভাবে আনলক করা যায় এবং এই লকটা কেন পড়ে, কখন পড়ে? FRP লক আসলে মূলত এটা ইউজ করা হয়েছে FRP এটার মিনিংটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। তো এটার ইউজ করা হয়েছে কাস্টমার সুবিধার্থে। কেমন সুবিধার্থে? FRP লক পড়ে গেলে তো কাস্টমার দৌড়ায় চলে আসে আমাদের কাছে FRP লক আনলক করার জন্য। এটা কি সুবিধা? উল্টা টাকা দিয়ে কি করে যায়? FRP লক আনলক করে যায় নাকি ফ্রি করে দেয়? উল্টা টাকা দিয়ে FRP লক আনলক করা যায়। এটা আবার সুবিধার্থে কেমন? তো এটা ইউজ করা হয়েছে কাস্টমার সুবিধার্থে। ধরেন আপনার ফোনে এখন সব স্মার্টফোন, বিশ্বের এক ফোনে স্মার্টফোন, বারফোন খুবই কম। বারফোন মানুষ এখন অপশনাল ফোন হিসেবে ইউজ করে, অপশনাল একটা ফোন হিসেবে বারফোনকে ইউজ করে। তো সবার স্মার্টফোন আর সবার জিমেল আইডি, ইমেল আইডি এগুলো কমন। তো সবার ফোনে জিমেল আইডি, ইমেল আইডি সেভ করা থাকে, এবং এটা আপনার জিমেল আইডি ছাড়া আপনার একটা জিমেল বা ইমেল আইডি ছাড়া আপনি একটা ফোনের প্লে স্টোর থেকেও কিছু ডাউনলোড করতে পারবেন না। পারবেন? একটা যখন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাবেন তখন আপনার চাইবে জিমেল আইডি, ইমেল আইডি এগুলো দেওয়ার পরে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো প্রত্যেকটা জিমেল আইডি একটা স্টোরেজ থাকে যেটা হচ্ছে 15 GB করে প্রত্যেক ব্যক্তিকে। আপনি একটা জিমেল আইডি খুলছেন, আপনাকে 15 GB স্টোরেজ গুগলের পক্ষ থেকে দিবে, যেটাতে আপনি আপনার জরুরি ডাটা, ছবি, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, ওগুলো সবগুলো জমা রাখতে পারবেন। কোথায়? গুগল ড্রাইভে। এটা জমা কেন রাখছেন? আপনার যেহেতু জরুরি ডাটাগুলো কখনও যদি আপনার ফোনটা হারিয়ে যায় বা রিসেট হয়ে যায়, ঠিক আছে, আপনি যে আপনার ডাটাগুলো আছে ওগুলো যাতে আপনি ড্রাইভ থেকে ব্যাকআপ পান,
যার কারণে আপনি করে রাখছেন, ওখানে সেভ করে রাখছেন। তো এখন আপনার ফোনটা এফআরপি লক কখন পড়ে? যখন একটা ফোন রিসেট মারছেন, রিসেট মারার আগ মুহূর্ত পর্যন্ত, একটা ফোন রিসেট মারার আগ মুহূর্ত পর্যন্ত ওই ফোনটাতে যে জিমেল বা ইমেল আইডি, ঠিক আছে, জিমেল বা ইমেল আইডি সাইন ইন করা ছিল, ওই আইডিটা, ঠিক আছে, যখন আপনি রিসেট মারবেন আপনার ফোনটা ওয়াইফাই কানেক্ট করে যখন আপনি নেক্সটে ফরওয়ার্ড করবেন, তখন এখানে ওই যে রিসেট করার আগ মুহূর্ত পর্যন্ত যে জিমেল বা ইমেল আইডি আছে ওইটা দিতে বলবেন, ঠিক আছে। কারণ রিসেট মারার আগ মুহূর্ত পর্যন্ত ওই জিমেল আইডি ওই মোবাইলে সাইন ইন করা ছিল, ঠিক আছে। আপনি অন্য জিমেল আইডি দিবেন, ওইখানে নোটিফিকেশান আসবে, প্লিজ সাইন ইউর ওন অ্যাকাউন্ট, প্লিজ সাইন ইউর ওন অ্যাকাউন্ট, মানে এটা কিছুক্ষণ আগে বা রিসেট করার আগ মুহূর্ত পর্যন্ত যেই নিজস্ব অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা সাইন ইন করেন, অন্য কোনো অ্যাকাউন্ট এটা সাইন ইন নিবে না, ঠিক আছে। তখন এটা কি হয়? এফআরপি লকে পরিণত হয়। তখন কি হচ্ছে? লক। আপনি যখন একটা ফোনের জিমেল বা ইমেল আইডি জানেন না, ফোনটা যখন রিসেট করে দিচ্ছেন, ঠিক আছে, তখন এটা আপনার জন্য লকে পরিণত হয়েছে, ঠিক আছে। আপনি যখন একটা ফোনের জিমেল আইডিও জানেন, আপনার আইডি পাসওয়ার্ড সব ক্লিয়ার, ঠিক আছে, আপনার ফোনে কোনো লক আছে? এফআরপি লক বলতে কিছু আছে? এফআরপি লক বলতে কিছু নেই, ঠিক আছে। তো এটা পরিণত হয় যখন আপনার ফোনের জিমেল আইডি পাসওয়ার্ড আপনি ভুলে যান, ঠিক আছে। তো এটাকে আনলক করা যায়, এটাকে বাইপাস বা বক্স বা ডঙ্গলের মাধ্যমে আনলক করা যায়, ঠিক আছে। বাইপাসও করা যায়, অনেকগুলো মডেলকে বাইপাস করা যায় অনেক রকম মেথডে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে বুঝিয়ে দিব আপনাদেরকে। এবং ডঙ্গল দিয়ে আনলক করা যায় অনেকগুলো মডেল, এবং বক্স দিয়ে অনেকগুলো মডেল এফআরপি লক আনলক করা যায়, ঠিক আছে। তো এফআরপি লকটা ক্লিয়ার?